নমস্কার। আজ থেকে শুরু করছি লেখিকা আশাপূর্ণা দেবীর মিত্তির বাড়ি। আজ উপন্যাসের প্রথম পর্ব। ঢং ঢং। বিনিদ্র কর্মী মধ্যরাত্রির গভীর অন্ধকারের সুযোগেও কর্তব্য কর্মে অবহেলা করে না। পৃথিবী আর সূর্যের দূরত্বের হিসাব কষিতে কষিতে নির্দিষ্ট নিয়মে মাঝে মাঝে সশব্দে ঘোষণা করে অঙ্কের ফলাফল। ঢং ঢং বাজিতে থাকে আশেপাশে যেখানে আছে যত মুখর ঘড়ি। দিনের অজস্র কোলাহলে চাপা পড়িয়া যায় ওদের বিনীত আবেদন, কানেই পৌঁছয় না কারুর। তাই মধ্যরাত্রির নিস্তব্ধ পরিবেশের সুযোগে যেন নিজেকে মনে পড়াইয়া দেয়। একজনের সাড়া পাইলেই অনেকজন সাড়া দিয়া ওঠে, আছি আছি, চলছি আমি সময়ের সঙ্গে পা ফেলে। কারো স্বরে গম্ভীর বিলম্বিত বনেদি বড় মানুষের চাল, কারো স্বরে দ্রুত মিলিটারি ভঙ্গি। কেউ তরুণীর নৃত্য ছন্দে তারের বাজনার মতো টংটাং করিয়া বাজিতে থাকে। এ বাড়ির ঘড়িটা আর বাজে না। দালানের দেয়ালে টাঙানো পৈতৃক আমলের বড় ঘড়িটা হঠাৎ কখন একদিন মৌনী লইয়াছে। নাড়িতে তার এখনো চলমান জীবনস্রোত, প্রাণ স্পন্দনের টিকটিক তালে হিসাব রাখিতেছে সময়ের শ্বাস প্রশ্বাসের। শুধু নিজের উপস্থিতি সম্বন্ধে সচেতন করিয়া দেবার সরব চেষ্টাটা আর নাই। ওটা যেন ছেলে মানুষই হইয়া গিয়াছে তার পক্ষে। মানুষের সঙ্গে কি আকাশ পাতাল তফাৎ। অন্ধকার বারান্দায় দাঁড়াইয়া আপনার মনে হাসিয়া ওঠে অনিরুদ্ধ। পুরানো হইয়া গেলে যে থামিয়া যাইতে হয়, এইটুকু বোধ মানুষের নাই। মানিয়া লইতেই রাজি নয় নিজের দৈন। অহরহ নিজেকে ঘোষণা করা চাই তাহার। বেসুরা ভাঙা গলার বেআন্দাজি ঘ্যানঘ্যানানিতে সর্বদা সচেতন করিয়া রাখা চাই আশেপাশের লোককে। এক মুহূর্তের জন্য ভুলিয়া থাকিবার উপায় নাই। ফুরাইয়া গিয়াছি এই পরম সত্যটাকে ঠেকাইয়া রাখিবার দুরূহ চেষ্টাতেই বোধ করি বার্ধক্য এত অশোভন মুখর। অন্তত সেজ কাকার পক্ষে। অনিরুদ্ধ আর একবার হাসিয়া ওঠে। অবশ্য সবসময় যে সেজ কাকার ব্যবহারটা হাস্যকর এমন নয়, যত দূর সম্ভব বিরক্তিকরই বরং। কিন্তু এখন এই ঘুমন্ত পুরীর মাঝখানে একমাত্র জাগিয়া থাকা অনিরুদ্ধর সকলকেই যেন ভারী ছেলে মানুষ লাগে। সারাদিন পরস্পরের ছেলে মানুষের মতো কলহ কোলাহল করিয়া যেন কেবলমাত্র কিছুক্ষণের জন্য ঘুমাইয়া শান্ত হইয়াছে। জাগিলেই যে কে সেই। কিছুদিন যাবৎ অনিদ্রারোগে ভুগিতেছে অনিরুদ্ধ। ঘুম আসিতেই চায় না। প্রায় সারা রাত্রি ঘুমন্ত পুরীর প্রহরীর মতো ঘুরিয়া বেড়ায় অন্ধকার বারান্দায়। বসিয়া থাকে বারান্দায় পাতা ইজি চেয়ারে। ঘরের মধ্যে বিছানায় যেন বিষ লাগে। অথচ রাত্রি শেষের মোহময় কোমল প্রশান্তিতে যখন বিনিদ্র দুই চোখে জড়াইয়া আসে মৃদু তন্দ্রার রেশ, ঠিক তখনই দিনের আরম্ভ হয় সেজ কাকার। রাত্রি প্রভাতের অপেক্ষা করেন না। দিনের কাজ শুরু হয় তাহার অদ্ভুত একটি নিয়মে। কাশি, খক 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 খক, এক টানা ছন্দে ঠিক আধ ঘণ্টা যাবৎ কাশা চাই তাহার। রোগের কাশি নয়, বার্ধক্যেরও নয়, রীতিমতো একটি সাধনালব্ধ বস্তু এটি। শুধু শেষ রাত্রের এই আধ ঘণ্টার সময় ওর মেয়াদ। সারা দিন রাত্রে আর কোনো সময় কাশির আওয়াজ পাওয়া যায় না সেজ কাকার। এটা একরকম ওয়ার্নিং বেলও বলা চলে। বাড়ির সমস্ত নিদ্রিত প্রাণীগুলির বিস্তৃত চৈতন্যের দরজায় একবার ঘা দেওয়া। আকাশের তারাগুলি নিতান্তই যখন আসর জবগাইয়া বসিয়া থাকে ডাগর চক্ষু মেলিয়া, তখন আর মৌখিক ডাকাডাকি করিবার সাহস হয় না। বয়সের হিসাবে যদিও তিনি এই বাড়ির কর্তৃপদবাচ্য, কিন্তু কর্তৃত্বের ভিত্তিটা সবসময় ঠিক বয়সের উপরও নির্ভর করে কিনা সে বিষয়ে নিঃসন্দেহ হইতে পারেন না বলিয়াই বোধ করি এই অভিনব কৌশলের ডাক। কাশির মেয়াদ ও প্যাকেটের সিগারেটগুলি শেষ হইতেই সেজ কাকা কতকটা দাবির জোরেই যেন ডাক দেন উমাশশীকে। উমাশশী তাহার নিজের মেয়ে বলিয়াই শুধু নয়, বিধবা মেয়ে, বেওয়ারিশ মাল। তাই প্রথম পর্বে ওকেই তলব দেওয়া সহজ। ওমি, এই ওমি, ওঠ না, আর ক বছর ঘুমোবি? আশ্চর্য!
হোমিওপ্যাথি এই ডোজটুকু মাত্র প্রয়োগ করিয়া যাইবেন নিজের প্রাতকৃত্যে, সেও অবশ্য সামান্য সময়ের ব্যাপার। আধুনিকতার চরম অভিশাপে কখনো ভুগিতে দেখা যায় না সেজ কাকাকে। প্রাতকৃত্য এবং আহ্নিকৃত্য সারিয়া আসিতে আসিতে উষার আভাস দেখা যায়, আর তখন চলিতে থাকে কবিরাজি মাত্রা। এখনো উঠিসনি অমি? এই অমি, বলি কুম্ভকর্ণকেও যে হার মানালি তোরা, এত আলস্য কেন শরীরে? এত আলস্য কিসের? সাধে কি আর এই সংসারের এমন লক্ষ্মী ছাড়া দশা? ছ্যা ছ্যা। উমাশশীকে কিন্তু খুব বেশি বিচলিত হইতে দেখা যায় না, নিজের অনাচারের লক্ষ্মী ছাড়িয়া যাওয়ার মতো ঘোরতর দুঃসংবাদেও না। চোখ খুলিয়া একবার রাত্রির ভেজাল মেশানো উষার স্বরূপটাকে দেখিয়া লইয়া পাশ ফিরিয়া শোয়। অতঃপর সেজ কাকার অভিমানের পালা। থাক, আমার জন্য আর কষ্ট করবার দরকার নেই কারুর। চা 1 কাপ, পয়সা ফেললে সর্বত্র মিলবে। খুচরো পয়সাগুলিকে রীতিমতো বাজাইয়া গভীর বিক্ষোভে আনলায় টাঙানো জামাটা টানিয়া মাথায় গলাইতে গলাইতে শেষ হুঙ্কার ছাড়েন। আমার জন্য তো ভারী মাথা ব্যথা পড়েছে সব। আপনাদের আরামায়েশ বজায় থাকলেই হলো। এইবার মানে মানে নিজের পথ দেখতে হবে আর কি। পথ কি, দেখিবার সূত্রটা কি, সরিয়া পড়ার মতো ঠাঁই আছে কোথায়, সে কথা মুখ ফুটিয়া কেউ জিজ্ঞাসা করে না বলিয়াই বোধ করি অপছন্দকর ব্যাপার ঘটিলেই অভ্যস্ত নিয়মে কথাগুলো আওড়াইয়া যান সেজ কাকা। এতক্ষণে যেন উমাশশীর চমক ভাঙে বা ঘুম ভাঙে। জ্বালা করা চোখ দুইটা ঘষিতে ঘষিতে উঠিয়া আসিয়া হাই তুলিতে তুলিতে স্টোভটা চৌকির তলা হইতে টানিয়া বাহির করে। চায়ের সরঞ্জাম গোছানোই থাকে। আগে রাত্রে দুধ হইতে আধ পেয়ালা রাখিয়া দিত উমাশশী। আজকাল কোথা হইতে যেন রাশি রাশি টিন ভর্তি মিলিটারি মিল্কের আমদানি হইতেছে, তাহাতেই কাজ চলে। শেষ রাত্রের ঘুম ভাঙা চোখ আর দেহ ভাঙা আলস্যে চায়ের জল ফোটার শোষর শব্দটা এত মনোজ্ঞ লাগে, বিধবা না হইলেই অনায়াসেই তো বাপের চায়ের সঙ্গে 1 পেয়ালা ভাগ বসাইতে পারিত উমাশশী। অন্তত টিনের দুধটা কেমন লাগে পরীক্ষা করিতে। ইচ্ছাটা তাড়াইতেই বোধহয় জোরে জোরে পাম্প করিতে থাকে স্টোভটায়। দরকার ছিল না, আমার জন্য কারো কিছু করবার দরকার ছিল না। চা 1 কাপ, বাইরেই খেয়ে নিতাম আমি, বলিয়া সেজ কাকা আসিয়া চাপিয়া বসেন। বুদ্ধি খাটাইয়া উমাশশী 2 পেয়ালা চায়ের জল চড়ায়। 1 পেয়ালা ঢালিয়া বাপের সামনে আগাইয়া দিয়া যেন অন্য মোনার মতো আর 1 পেয়ালা লইয়া নাড়াচাড়া করিতে থাকে। আর কেউ খাবে নাকি? লুব্ধ স্বর গোপন করিয়া নিতান্ত অবহেলার ভঙ্গিতে উচ্চারণ করেন সেজ কাকা। উমাশশী বলে, না, কে আর খাবে, সবাই তো ঘুমে পাথর, এমনি বেড়ে গেল দেখছি। ওই তো দোষ তোমাদের, কোনো জিনিসের আন্দাজ নেই। এই এখন রেশনের চিনি কমিয়ে দিয়েছে, আর অপচয়ের মাত্রা বাড়ছে দিন দিন। দাও, আমাকেই দিয়ে দাও, আজকালকার বাজারে পয়সার জিনিস ফেলা। বসিয়া বসিয়া 2 পেয়ালা চাও দুরস্থ করার পর মেজাজটা কিঞ্চিত প্রসন্ন দেখায় সেজ কাকার। আলু আছে নাকি? কালকের তরকারি থেকে বেঁচেছে কিছু? পান আনতে হবে, লেবু চাই, কাঁচা লঙ্কা প্রভৃতি 2-4টি জ্ঞাতব্য বিষয় সংগ্রহ করিয়া বাজারের থলিটি দেওয়ালে টাঙানো হুক হইতে পারিয়া লন। নিত্যকারী বাজার করা কাজটি সেজ কাকার জীবনের বোধ করি সর্বাপেক্ষা আনন্দময় আকর্ষণ। সেই পরিচিত লোহার ফটকটি যেন সকাল না হইতেই টানিতে থাকে তাহাকে, কিন্তু মুখে সে কথা স্বীকার করেন না। নিতান্ত সংসারের উপর কর্তব্যে দায় পড়িয়া বাধ্য হইয়া করিতে হইতেছে, এই ধরনের একটা ভাব মুখের চেহারায় ও ভাষায় বজায় রাখিয়া কাজটি তিনি প্রাণপণে আগলাইয়া থাকেন। বাড়িতে লোকের অভাব নাই, তাছাড়া চাকর আছে। চাকরগিরির প্রধানতম লাভজনক অংশটা হাতে না পাওয়ায় সেজ কাকার উপর তাহার যে মনের ভাব, তাহাকে ঠিক ভক্তিভাব বলা চলে না। কেনাকাটার গৌরবময় আসনটি বাদ দিয়া কেবলমাত্র বহিয়া আনার অপমানজনক ভারটি তাহার পক্ষে যে সত্যই মর্মান্তিক, সে কথা হৃদয়ঙ্গম করিলেও সেজ কাকা একদিনের জন্যেও অধিকার হস্তান্তর করেন না।
বাজারের থলিটি হাতে লইয়া নিচে নামিবার প্রাক্কালে বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়েদের নাম ধরিয়া ধরিয়া ডাক দেওয়া তাহার এক কর্তব্যকর্মের মধ্যে। ছেলে মেয়েগুলি অবশ্য গৌণ। বড় বড় ভাইপোদের অথবা বৌমাদের নাম করিয়া তো আর ডাকাডাকি চলে না। কাজেই বেলা অবধি পড়িয়া ঘুমানোই যে উচ্ছন্নে যাওয়ার পথ, এই বদ অভ্যাসের জন্য আজীবন যে কষ্ট পাইতে হইবে, এসব ছেলেদের যে লেখাপড়া হইবার আশা কস্মিনকালেও নাই, এইসব পরিচিত পুরাতন মন্তব্যগুলি প্রত্যহ নূতন করিয়া আওড়াইয়া নিচে নামিয়া যান। সেখানে আছে আর একটি আসামি, বসন্ত। ঘুম ভাঙিলেও সে সেজ কাকার বাহির হইবার আগে উঠিতে চাহে না। তাহার উপর আর এক পালা উপদেশ বর্ষণের পর এমন নবাবী অভ্যাস লইয়া চাকরগিরি করিতে আসার তাৎপর্য কি, সে বিষয়ে সবিস্ময়ে প্রশ্ন করিয়া নিতান্তই বাহির হইয়া পড়েন তিনি। প্রাতঃভ্রমণটা ছলমাত্র, তাছাড়া সময় কাটাইবার একটু উপায়। তাহার মনের গতি অনুসারে বাজারে কি খোলে ছাই, খোলা পাওয়া মাত্র ঢুকিয়া পড়িয়া ঘণ্টাখানেক ধরিয়া বাছিয়া বাছিয়া জিনিসগুলি সংগ্রহ করিতে থাকেন। আন্দাজ মতো সময় বসন্ত গিয়া বোঝা বহিয়া আনে। তা বোঝা বই কি, প্রকাণ্ড সংসার, উদর গহ্বরের সংখ্যা কম নয়। 4 বেলা সেগুলি পূরণ করিতে মাল তো সহজ লাগে না। ঘড়িগুলা আর একবার বাজিয়া ওঠে 3 সত্যের সুরে। উত্তপ্ত মস্তিষ্কে শেষ রাত্রে স্নিগ্ধ হাওয়াটা মন্দ লাগে না। সর্বনাশ! সেজ কাকার প্রভাতে লীলা স্মরণ করিতে 1 ঘণ্টা কাটিয়া গেল অনিরুদ্ধর। না না, আর ঘুরিয়া বেড়ানো নয়, এবার আর একবার বিছানায় আত্মসমর্পণ করিয়া ঘুমের সাধনা করিতে হয়। কিন্তু সামনের বাড়ির দোতলার কোণের ঘরটায় আলো জ্বলিতেছে কেন? কতক্ষণ জ্বলিতেছে? অনিরুদ্ধ চোখে পড়ে নাই নাকি? না, নিভিয়া গেল। কে কোন প্রয়োজনে একবার উঠিয়াছে হয়তো। কিন্তু কে? কত লোকেই তো শোয়ে ওই একটা ঘরে ঠাসাঠাসি করিয়া। সারা বাড়িটাই তো ভাড়াটে বসাইয়াছে ভদ্রলোক, অথচ কত কম লোক ওদের সংসারে। ইচ্ছা করিলেই প্রত্যেকেই আলাদা একখানা ঘরের অধিকারী হইতে পারিত। কোণের ঘরে কে আলো জ্বালাইয়া একবার জানলার গড়াত ধরিয়া দাঁড়াইল, সে বিষয়ে আর সন্দেহের অবকাশ থাকিত না। কিন্তু নিঃসন্দেহ হইয়াই বা লাভ কি? অন্ধকার বারান্দায় যে বিনিদ্র অনিরুদ্ধ 12 আনা রাত্রি জাগিয়া ঘুরিয়া বেড়ায়, সে কথা কি সবাই জানে না নাকি? না না, ঘুমাইতে যাওয়া দরকার। বিছানায় গিয়ে আশ্রয় লয় অনিরুদ্ধ। আর কিছুক্ষণ বাদেই আরম্ভ হয় সেজ কাকার দৈনন্দিন জীবনের প্রথম অধ্যায়। খক 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 খক, ছেদ ভেদহীন একটানা সুরে। তাহারই সঙ্গে ভাসিয়া আসে উগ্র সিগারেটের গন্ধ। সেকেলে আমলের বাড়ি, পাড়াটাও প্রায় এই বাড়িরই সমবয়সী, কিন্তু পথের নামটা নিতান্ত আধুনিক। পুরনো আমলের অবশ্য একটা কিছু ছিল, কিন্তু বর্তমানে সে নাম বাতিল করিয়া দিয়া আশু স্বাধীনতার উদগ্র আশায় একটি বিশিষ্ট নেতার নামের নামকরণ করিয়া লইয়া পাড়ার কয়েকটি উৎসাহী যুবক বোধ করি ভারতকে স্বাধীনতার পথে কতকটা আগাইয়া রাখিয়াছে। বড় বাড়ি, ঘর দালান বিস্তর, রান্নাঘর, ভাঁড়ার ঘর, ঠাকুরঘর তো 2 প্রস্থ করিয়া। তবুও হাত পা ছড়াইয়া থাকা তো দূরের কথা, বাড়ির সমস্ত অধিবাসীবৃন্দ ইচ্ছামতো হাঁপ লইতেও ঠাঁই পায় না। একজনের পক্ষে যে বাড়ি প্রয়োজনের অতিরিক্ত ছিল, 2 পুরুষ পরে আর তাহার পক্ষে সকলের প্রয়োজন মিটাইবার ক্ষমতা থাকা সম্ভব নয়। ঠাকুরদার আমলের বাড়ি, তাহার নিজস্ব বলিতে অবশ্য 2 বিধবা পুত্রবধূ ও বিপত্নীক একটি পুত্র বর্তমান। অনিরুদ্ধর মা, নখরিমা আর সেজ কাকা। কিন্তু তাহাদের এবং জ্যেষ্ঠ কনিষ্ঠ 2 মৃত দম্পতির ভাগেরগুলি মিলাইলে বংশধরের সংখ্যা সোজা নয়। নানা বয়সের নানান সম্পর্কের মানুষে বাড়ি ঠাসা। প্রত্যহ 1 বেলাতেই 3 হাঁড়ি ভাত রাঁধা হয়। 3 ঠাঁই নয়, একই হেসেলে। পাড়ার আত্মীয়বর্গের, বন্ধু আর কুটুম্বগণের আদর্শ দৃষ্টান্তস্বরূপ এই বৃহৎ 51বর্তী পরিবার। আপাতত মেজগিন্নি হেমলতাই প্রধান কর্ত্রী। কাজের নয়, ব্যবস্থাপনায়। বাহিরের লোকলৌকিকতা আচার ব্যবহারেই হোক, অথবা সংসারের আয় ব্যয় অনুসারে আহার বিহার ব্যসন বিলাসের হিসেব কষাতেই হোক,
তাহার উপর কাহারও কথা কহিবার হুকুম নাই। অনেকের অনেক ইচ্ছার দুরন্ত ঘোড়াকে বাগাইয়া রাশ টানিবার ক্ষমতা তাহার আছে, অন্তত অপদস্থ অপমানিত হইয়া অক্ষমতার প্রমাণ কখনো দিতে হয় নাই। কাজের গিন্নি নজা ইন্দুপ্রভা। ভাঁড়ার ঘর আর রান্নাঘর, ঠাকুর ঘর আর নিরামিষ ঘরের প্রবল ঘানিতে পেশাই হইতে হইতে তাহার জীবনের তেল অনেকদিনই নিঃশেষিত হইয়া গিয়াছে। কাজেই এখন অবশ্য প্রয়োজনীয় অবাঞ্ছিতের বেশে তিনি ধূম এবং তাপ দুই উদ্গীরণ করিতে থাকেন। নখুড়িমার এক মুহূর্ত অনুপস্থিতিতে যেমন সংসার চক্র অচল, তেমনি নখুড়িমা পিছন ফিরিলেই মেয়েরা মুখ বাঁকাইতে, বউয়েরা ঠোঁট উল্টাইতে, ছেলেরা ভ্রু কোঁচকাইতে আর নাতি নাতনিরা বক দেখাইতে ছাড়ে না। কিন্তু নখুড়িমার দরবারে হাজির না হইলে ডান হাতের ব্যাপার বন্ধ। কাজেই সকাল হইতেই যাহাদের পেটের মধ্যে আহারের তাগিদ পড়ে, সকাল না হইতেই ঠাকুর ঘরের দরজায় ভিড় করা ছাড়া উপায় নাই তাহাদের। এদিকে আবার সেজকর্তা বাজার সারিয়া ঘরে ফিরিবার আগেই ব্রেকফাস্টটা সারিয়া লওয়া নিরাপদ, কারণ তাহার দৃষ্টিগোচরে আসিলেই নানান ফৈজত। সামান্য জলযোগকে অবলম্বন করিয়া যতদূর সমালোচনা এবং যতটা খুঁত কাটা সম্ভব সে বিষয়ে অবহেলা নাই সেজকর্তার। ইন্দুপ্রভার গুরুমন্ত্র আছে, তবে দুই দণ্ড স্থির হইয়া বসিয়া গুরুমন্ত্রের মর্যাদা রাখিবার অবসর নাই। স্নানান্তে ভিজা কাপড়েই ঠাকুর ঘরে ঢুকিয়া বার দুই মাথা টুকিয়া এবং মুদিত নয়নে বার কতক নাক কান মলিয়া হরিনামের মালা গাছটি লইয়া 10 বার জপ সারিবার আগেই বালখিল্য বাহিনীর কলরব শুরু হইল ঠাকুর ঘরের দরজায়। এসেছ আপদেরা? ভোর না হতে ব্রহ্মাগ্নি জ্বলে উঠেছে? এই তো রাত দুপুরে গান্ডে পিণ্ডে গিলে শুয়েছিলি। ধন্যবাদ বাবা, তোদের মায়েদেরও বলিহারি দি, সকালবেলায় ঠাকুর ঘরের দোরে লেলিয়ে দিয়েছে। দম্ম কম্ম চুলোয় গেল, দুদণ্ড যে ইষ্টিগুরু চিন্তা করব তার জো নেই। কেন তোদের ঘরে কি কিছু ছাই থাকে না? 2 পয়সার বিস্কুট নবঞ্চুস কিনে রাখতে পারে না আপন আপন ঘরে? বলিয়া মালা গাছটি কপালে ঠেকাইয়া উঠিয়া পড়েন নগিন্নি। 2 পয়সার যুগ অবশ্য আর নাই, কিন্তু সে যুগে যাহারা কথা শিখিয়াছিল তাহাদের রসনায় এখনো তাহার রেশ আছে। বালখিল্য বাহিনী অবশ্য ইহাতে অপমান বোধ করে না। সব কথার মানে জানে না বলিয়াই হোক অথবা গা সহা বলিয়াই হোক, একইভাবে ঠেলাঠেলি হাসাহাসি করিতে থাকে। পূজার প্রসাদী খান কয়েক বাতাসার জন্য যা কারাকারি লাগায় তাহাতে আর তাহাদের আত্মসম্মান বোধ সম্বন্ধে তিলার্ধ শ্রদ্ধা থাকে না। কাহাকেও আস্ত একখানা, কাহাকেও ভাঙিয়া আধখানা বাতাসা দিয়া ইন্দুপ্রভা ঠাকুর ঘরের শিকল লাগাইয়া তাড়াতাড়ি নিচে নামিয়া আসেন। চলো গিলবে, চলো সব। দাদা দিদিরা উঠেছে তোদের? ওঠেনি? তা উঠবে কেন? তারা উঠলে যে গেরস্থের উপকার হয় একটু। কেন শান্তিমুখপুরীকে যে বলে রেখেছিলাম সকাল সকাল উঠে কাপড় ছেড়ে ঠাকুর ঘরের ফুল চন্দন গুছিয়ে রাখতে, তা করবেন কেন? মেমের বেটি মেমরা সব বেলা 8টায় ঘুম থেকে উঠে বাসি কাপড়ের চায়ের পেয়ালা নিয়ে বসবেন। ঝ্যাঁটা মারো, ঝ্যাঁটা মারো। এক গোছা ছোট ছোট রেকাবিতে 2খানা করিয়া বাসি পরোটা, একটু গুড় ও একটা করিয়া নারকোল নাড়ু সহযোগে প্রাতরাশ সাজাইতে থাকেন নগিন্নি। এর চাইতে ভালো আয়োজন ছোটদের জন্য সম্ভব নয়। ভালো জিনিস পড়িবে বাবুদের পাতে। যাহারা অপছন্দ দেখাইয়া মুখ ঘুরাইতে শিখিয়াছে, কিছুটা ভালো তাহাদের জন্যও চাই। কাজেই শিশুর দুধ হইতে বাঁচাইয়া বাবুদের জন্য ক্ষীর করা অথবা ইয়ং ম্যানদের বরাদ্দের অতিরিক্ত চা খাওয়ানোর নজির বিরল নয়। ছেলে মানুষের আবার জীবের স্বাদ। চিনির খরচ সামান্য বাড়াইয়া দিলেই দুধে খুব খানিকটা জল ঢালা চলে। লুচির সঙ্গে পরোটার, বাসির সঙ্গে টাটকার তুলনা করিতে এখনো শিখা নাই যখন, তখন আর কেন বাজে খরচ? শান্তির পিঠুপিঠি বোন জয়ন্তী সেইমাত্র উঠিয়া আসিয়া দালানে দাঁড়াইয়াছিল। নগিন্নি শেষ কথাটা কানে যাইতেই বিরক্ত কণ্ঠে বলিয়া উঠিল, সকালবেলায় দিদিকে ঝাঁটা মারছ যে ন ঠাকুমা? দিদির সঙ্গে যে খুব বেশি সম্প্রীতি আছে এমন নয়, কিন্তু রণক্ষেত্রে জাতীয়তা বোধ বলিয়া একটা কথা আছে তো। ইন্দুপ্রভা গুড়মাখা হাত ধুইতে ভুলিয়া 2 চোখ কপালের উপর তুলিয়া অবাক কণ্ঠে কহিলেন, জ্যাঁটা আবার মারলাম কখন?
তুই যে অবাক করলি জন্তি, ঝ্যাঁটা যদি মেরে থাকি সে আমার অদৃষ্টকে মেরেছি। কেন, তার আবার কি অপরাধ হলো? পিছন হইতে নাতবউ সুরেখা হাসিয়া ওঠে। মৃতা বড়গিন্নির পৌত্রবধূ, সম্প্রতি বিবাহ হইয়াছে। বিবাহে পাওয়া শাড়ি, ব্লাউজ, সাবান, তোয়ালেগুলোর জের এখনো আছে বলিয়াই বেশবাসের বৈশিষ্ট্যে শৌখিনতার ছাপ। কাঁধে চওড়াপাড় তোয়ালে ও ঝকঝকে সাবানদানি হাতে নিদ্রালস মন্থর গতিতে নামিয়া আসিয়াছে। অদৃষ্টর অপরাধটা কি ন ঠাকুমা? যতই হোক নাতবউ, ইন্দুপ্রভা মুখখানায় হাসির আভাস আনিবার ব্যর্থ চেষ্টায় কুঞ্চিত মুখে বলেন, 16 আনাই অপরাধ, তা নইলে আর 24 ঘন্টায় পোড়া সংসারের লাতি ঝাঁটাকে পড়ে আছি। তোর মতন তো আর বর্ষহাগী নইল। কেন, ন ঠাকুরদা বুঝি আপনাকে দেখতে পারতেন না ন ঠাকুমা? গেল, এ ছুরি সকালবেলায় একই রামায়ণ গাইতে এলো। বেরো বেরো, চান করগে যা, নইলে চোখের ঘুম ছাড়বে না বলিয়া এইবার যথার্থই হাসিয়া ফেলেন নগিন্নি। শীর্ণ অস্থি শিরাবহুল মুখের হাসিটা হয়তো সুদৃশ্য নয়, কিন্তু অকৃত্রিম বটে। সুরেখা সাজগোজ করিতে ভালোবাসে, খারাপ খাইতে পারে না, বেশি খাটিতে পারে না, এসব মিথ্যা নয়। কিন্তু এই গুণটি তাহার চমৎকার। প্রতিকূল আবহাওয়াকে চট করিয়া মোড় ফেরাইতে পারার ক্ষমতাটি তাহার আয়ত্ত। সিঁড়ি ওঠানামা করিতে দালানে পড়িতেই হয়। অনিরুদ্ধ নামিতে নামিতে থমকিয়া দাঁড়াইল। অন্যদিন সে আরও বেলা অবধি বিছানায় পড়িয়া থাকে, রাত্রের অনিদ্রার খেসারত দিতে। আজ এমনি উঠিয়া পড়িয়াছিল। সিঁড়ির মাঝামাঝি আসিতেই সুরেখার গলার সাড়া পাইয়া দাঁড়াইয়া পড়িল। সম্পর্কে সে খুড়শ্বশুর। বরের চাইতে বয়সে ছোট খুড়শ্বশুরকে সুরেখা বিশেষ কিছু সমীহ করিয়া চলে না বলিয়াই বোধ করি অনিরুদ্ধ নিজের সমস্ত শাশুড়িক আইন কানুন মানিয়া চলে। সুরেখা ত্রিসীমানায় তাহার ছায়া দেখা যায় না, তবে কথাবার্তা কানে না আসিয়া উপায় নাই। বিশেষ তো যে বউ লজ্জা শরমের ধারটা কম ধারে। কোন সূত্রে বলা কঠিন, ইহারই ওপর সামান্য একটু আস্থা বা শ্রদ্ধা ভাব আছে অনিরুদ্ধর। মনুষ্য পদবাচ্য বলা চলে, এইরূপ একটা মনোভাব আর কি। সংসারের আর সকলের ওপর অদ্ভুত এক অবজ্ঞা অনিরুদ্ধর। কত ছোট জিনিস লইয়া এরা সুখে বিভোর আর দুঃখে অভিভূত, দেখিলে অনুকম্পা জাগে। রাগেরও যোগ্য নয় এরা। এদের ভালো করিতে পারার আশা থাকিলে হয়তো করুণা আসিত, নাই বলিয়াই অবজ্ঞা ছাড়া আর কিছু আসে না। কথা সে কমই বলে, জাদু একটা বলে, প্রায় শানিত ধার, তীক্ষ্ণ শ্লেষাত্মক, সহজ অন্তরঙ্গতার সুর নাই তার ভাষায়। ও যেন এ বাড়ির কেউ নয়, হিসাবের ভুলে কোথা হইতে ছিটকাইয়া আসিয়া পড়িয়াছে। ছেলে মেয়েগুলা ছোট কাকাকে দেখিয়া একটু কুণ্ঠিত হইয়া পড়ে। যে ছেলেটা এতক্ষণ হ্যাংলার মতো নাড়ুটা লইয়া কেবলমাত্র রসনার সাহায্যে আস্বাদ অনুভবের চেষ্টা করিতেছিল, সে মরিয়া হইয়া জিনিসটাকে তাড়াতাড়ি মুখের মধ্যে চালান করিয়া দিল। অনিরুদ্ধ হয়তো দাঁড়াইত না, কিন্তু ছেলেটার ক্ষণপূর্বের কৃপণতার ছবিটা মনকে কেমন একটু নাড়া দেয়। দাঁড়াইয়া পড়িয়া ইন্দুপ্রভার উদ্দেশ্যে বলে, এদের আর কিছু দেবে নাকি নখুড়িমা? সামান্য বিস্মিত হইলেও ইন্দুপ্রভার কণ্ঠস্বরে একই সুর ঝঙ্কৃত হয়। আবার কি দেব? রাত পুইয়েই পেট চিরে খেতে হবে নাকি? যা যা, উঠে যা হ্যাংলা কুটের দল। খাচ্ছে দেখো না, যেন 7 জন্মে খায়নি। ঢের ঢের ছেলেপুলে দেখেছি বাবা, এমন রাগপুষে দিশি দেখিনি। অনিরুদ্ধ বিরক্ত কণ্ঠে বলে, এসব বিশ্রী জিনিসই বা দাও কেন এদের? লুচি, কচুরি, নিমকি, সিঙাড়া অনেক কিছুই তো হয় দেখতে পাই রোজ। এই হতভাগ্যদের ভাগ্যে বুঝি জোটে না সেসব? তোমার যেমন বুদ্ধি তেমনি উপযুক্ত কথা। গোষ্ঠী শুদ্ধ সবাইকে লুচি কচুরি খাওয়াতে হলে কুবেরের ভাণ্ডারেও কুলোবে না, বুঝলে বাচা? তাহলে কারুরই না খাওয়া উচিত বলিয়া অনিরুদ্ধ চলিয়া যাইতে অগ্রসর হয়। কিন্তু ছোট ছেলেরা কোনো কোনো বিষয়ে অবুঝ হইলেও সব বিষয় তো আর অবুঝ নয়। ছোট কাকা যে তাহাদের অনুকূল, সেই বোধের বশবর্তী হইয়াই বোধ করি মিনু নামক ছোট মেয়েটি উঠিয়া আসিয়া অনিরুদ্ধর কাপড়ের এক খুঁট চাপিয়া ধরিয়া চুপি চুপি বলে, আরে বদমাইশ ন ঠাকুমাটা, না ছোটকা, শয়তানের ধাড়ি,
ভালো জিনিসগুলো লুকিয়ে রাখে নিজের ছেলের জন্যে। 1 সেকেন্ড মেয়েটার কচি তুলতুলে ফুটফুটে মুখের পানে তীব্র দৃষ্টিতে চাহিয়া অনিরুদ্ধ ধীরে ধীরে বাহির হইয়া যায়। কিন্তু দোষ কি উহাদের? ছোট শিশু তো তোতা পাখির জাত। অথচ সকালে উঠিয়া আজ অকারণেই মনটা প্রসন্ন ছিল। যে ভয়াবহ মানসিক জড়তা দিনের পর দিন তিল তিল করিয়া গ্রাস করিতেছে তাহাকে কোন কারণে বলা শক্ত। ওজনটা তাহার যেন হালকা বোধ হইতেছিল আজ। এমনও মনে হইতেছিল কিছু একটা করিলে হয়, কোথাও দুদিন ঘুরিয়া আসিলে হয়। কিছু না হোক সহজভাবে সকলের কথায় যোগ দিলেও মন্দ হয় না। কিন্তু মিনুর কচি তুলতুলে মুখের ঝুনো কথা কয়টা মুহূর্তে নষ্ট করিয়া দিল সেই সহজ প্রসন্নতা। পথের এধারে সারি সারি খান কয়েক বাড়ি, কাহারও নিতান্ত শ্রীহীন দশা, কাহারও বার্ধক্য জীর্ণ দেহে নব যৌবনের প্রলেপ পড়িয়াছে। যাহাদের নিজের বাড়ি বা পিতৃভিটা, তাদের চুনবালি রাজমজদুরের প্রয়োজন কোশমিনকালেও হয় না। দেয়ালের পলস্তারা খসিয়া ধুলা জঞ্জালে ঘর দালান নোংরা হয়, বৃষ্টিতে বিছানা মাদুর ভাসিয়া যায়, খিলছিটকিনিহারা কপাটগুলা ঝড়ের সুযোগে প্রচণ্ড মাতামাতি শুরু করে, গড়াদের পরিবর্তে বাখারির বেড়া বাঁধা রান্নাঘরের জানলার পথে বিড়াল আর কাকেরা নিত্য গৃহস্থের মাছে দুধে ভাগ বসায়। পুরুষেরা মেয়েদের অসাবধানতার ছুতায় তিরস্কার করে, মেয়েরা পুরুষদের অবহেলা ত্রুটি ধরিয়া গালি পারে। জলের কলের আলগা মুখ দিয়া অবিরাম জল পড়িতে থাকে, আর ঘোলা জলের ট্যাঙ্কে মাটি জমিয়া জমাট হইয়া থাকে, জল আসে না। অথচ দৈনন্দিন জীবনের কোনো আয়োজনেই ঘাটতি পড়ে না, বরং ভাড়াটেরা সুখী। তাহাদের আসা যাওয়ার মধ্যবর্তী সময়ে এই একবার রঙের পোঁচ পড়ে। এখানে সেখানে জোড়াতালি দিয়া চলে টুটাফুটার সংস্কার। সেসব অবশ্য বছর কয়েক আগের কথা। বোমাপালানির দল ফিরিয়া আসার পর হইতে কলিকাতা শহরের লোকের বাড়ি ওঠার দুর্ভোগটা ঘুচিয়াছে। নড়িবার ঠাঁই নাই, নড়াইবারও আইন নাই। মাসের 2রা 3রা তারিখ হইলেই হামেশা রাস্তায় রাস্তায় লক্ষ্মীর হাঁড়ি হইতে শুরু করিয়া ছেঁড়া জুতা পর্যন্ত গৃহস্থালির অজস্র উপকরণবাহক ধীর মন্থর গতি যে ঠেলাগাড়ির দল চোখে পড়িত, তাহারা বিরল। ইভ্যাকুয়েশনের হিড়িকে আগামী 10 বছরের খাটুনি বোধ করি খাটিয়া লইয়াছে তাহারা। ওই যুদ্ধেরই হিড়িকে একটা বড় গোছের পরিবর্তন ঘটিয়াছিল সামনের তেতলা বাড়িটায়। এবারের মালিক ছিলেন গোবর্ধন শীল। বড় মানুষ নয়, সম্পন্ন গৃহস্থ। দোল দুর্গোৎসব না হোক, বছরে একবার বিশ্বকর্মা পূজায় যা ঘটা করিতেন সেটাও মন্দ নয়। নিচু জাত বলিয়া খুব বেশি তফাৎ পাড়ার লোকেরা করিত না, হৃদ্যতা ছিল। কিন্তু যুদ্ধের বাজারের অঘটন পটীয়সী অপূর্ব মায়ায় কোথা দিয়া কি হইল বলা যায় না, শীল একেবারে লাল হইয়া বসিলেন। কেউ বলিল কাঁটা পেরেক, কেউ বলিল জুতোর শুকতলা, কেউ বলিল শুটকি মাছ। অনেকে বিজ্ঞভাবে মাথা নাড়িয়া বলিল, সে সব কিছু নয়, চাল। বাপু হে, অন্নের আর এক নাম লক্ষ্মী, জানো তো? সেই অন্নরূপা লক্ষ্মী যে হঠাৎ বাংলাদেশের 8 কোটি মানুষের ঘর হইতে অকস্মাৎ ভোজবাজির মতো শূন্যে মিলাইয়া গেলেন কোথায়? দেবদেবীর তো মৃত্যু নাই যে মরিয়াছেন বলিয়া হিসাব মিলাইয়া নিশ্চিন্ত হইব। অনেক বুদ্ধি খরচ করিয়া, অনেক ধৈর্যে ভোজবাজির মন্ত্র যাহারা শিখিয়া লইয়াছিল, তাদের ঘরেই আশ্রয় লইতে হইয়াছে লক্ষ্মীকে। ধারণা যার যাই হোক, গোবর্ধনের বর্ধনটা যে বেশ বড় গোছের হইয়াছিল সেটা ঠিক। অতএব বর্ধিত গোবর্ধনকে আর এই আধা গলির ভিতর ঘষা বাড়িখানায় আঁটিল না। ব্যবসায় সূত্রে পরিচিত সুরেশ ঘোষালকে বাড়িখানা বেচিয়া দিয়া তিনি নিজের উপযুক্ত স্থান খুঁজিতে গেলেন। বর্তমান মালিক এই সুরেশ ঘোষাল। তা লোকটি যে ব্যবসায়ী সে বিষয়ে সন্দেহ নাই। বাড়ি ঢুকিয়াই তিনি প্রথম আমদানি করিলেন একটি ঘোরানো লোহার সিঁড়ি, আর সারা বাড়িটাকে ভাগ করিয়া ফেলিলেন নানাবিধ জ্যামিতিক কৌশলে। ভাড়ার টাকায় সংসার চলিলে মন্দ কি? আপাতত বাড়িটার উপরতলায় আছেন 2টি মাদ্রাজি পরিবার, আর নিচের তলায় 1 ঘর পূর্ববঙ্গ, 1 ঘর পশ্চিমবঙ্গ, আর 1 ঘর মেদিনীপুরী।
দোতলাটা সপরিবার সুরেশবাবু নিজের দখলেই রাখিয়াছেন বটে, তবে একেবারে নির্ভেজাল নয়। উহারই ভিতর একখানা ঘরে ঠাঁই লইয়াছেন স্কুলের দিদিমণি একজন। কাজেই ঘোষাল পরিবারকেও নিজের পরিধি অনেকটাই সংকুচিত করিয়া লইতে হইয়াছে। কোণের দিকের একখানি মাত্র ঘরে 5টি ছেলে মেয়েকে মানাইয়া রাখিতে হয়। দুপুর রাত্রে আলো জ্বলা ঘরে কে জানলার গড়াত ধরিয়া দাঁড়াইবে সে সম্বন্ধে পাড়ার লোককে নিঃসন্দেহ করিতে মাধবীকে আলাদা একখানা ঘর তো ছাড়িয়া দিতে পারেন না সুরেশবাবু। মাধবী বড় হইয়াছে, তাই স্কুল ছাড়াইয়া লওয়া হইয়াছে। গেরস্থ ঘরের মেয়ে, কাজকর্ম শিখুক, মায়ের সাহায্য করুক, আর কেন। বেলা, শোভা, হাসি, কল্যাণীরা এবার ম্যাট্রিক দিল। পরীক্ষার ফলাফল বাহির হইতে কতদিন আছে কে জানে। ভাঁড়ার ঘরের সামনে বটি পাতিয়া ডেঙো ডাঁটা কুটিতে কুটিতে কথাগুলা মনের মধ্যে তোলাপাড়া করিতেছিল মাধবী। হাসি আর কল্যাণী তো নিশ্চয়ই কলেজে ভর্তি হইবে। বেলা কি করিবে বেলাই জানে। শোভা অবশ্য শুধু এই পরীক্ষাটার জন্যই অপেক্ষা করিতেছিল। বিয়ের সমস্ত ঠিক করা আছে তার। কিন্তু মাধবীর মতো কেউ নয়। আর মাস কয়েক থাকিলেই ম্যাট্রিকটা দেওয়া হইত মাধবীর। অথচ অকারণে খানিকটা জল উপচাইয়া পড়ে চোখে। নিচের তলার অরুণা, কত অবস্থা খারাপ তাহাদের। এক রাস ছোট ছোট ভাই বোন। মা সারাদিন ভূতের মতো খাটিয়া মরে, তবু 10টা না বাজিতেই 2 দিকে বেনি দুলাইয়া আর ছাপা শাড়ির আঁচল উড়াইয়া স্কুলে চলিয়া যায় অরুণা। শুধুই কি অরুণা, তার দিদি অপর্ণা শুদ্ধ কলেজে ছোটে। ভোরবেলা যখন বাড়ির অর্ধেক লোকের ঘুম ভাঙে না, তখন অপর্ণা কলেজে গিয়াছে। মাধবীর জন্যই কি তোলা ছিল রাজ্যের ডেঙো ডাঁটা আর উচ্ছে। চোখের জলটা মুছিয়া ফেলিয়া তাড়াতাড়ি ডাঁটাগুলা কাটিয়া স্তূপাকার করিতে থাকে। কে দেখিয়া ফেলিবে আর 2 ফোঁটা জলের কৈফিয়ত দিতে হইবে সমুদ্র প্রমাণ। অথচ সকালবেলা ঘুম ভাঙা হইতে কেবলই যেন কাঁদিতে ইচ্ছা হইতেছে মাধবীর। মাধবী, ও কি হচ্ছে? মাধবী চমকিয়া তাকায়। মা স্নান সারিয়া আসিয়া ভিজা কাপড়ে দাঁড়াইয়া আছেন। কচি ছেলের মা রাজ্যের কাঁথা কাপড় কাচিয়া স্নান করিতে তাহার বেলা 8টা বাজে। সব ডাঁটাগুলো কুটে শেষ করলি? 5 বার বলে গেলাম না এক গাছা রেখে দিস কালকের জন্যে। যে কাজ করবে তাই উল্টো করে বসে থাকবে। বাছা, তোমাদের নিয়ে হবে কি? কবার বলেছি। একাধিকবার যে বলিয়াছেন সে কথা এখন মনে পড়ে। কিন্তু এতক্ষণ কি মাধবী এখানে ছিল, এই আনাজপাতির ঝুড়ির মধ্যে? জম কেমন, জমের মতো ভয় করা কাকে বলে সেটা ঠিক নির্ধারণ করা হয়তো সহজ নয়। কিন্তু মার চাইতে যে বেশি নয় এ বিষয়ে নিঃসন্দেহ প্রতিমার ছেলেমেয়েরা। অপ্রতিভভাবে মাধবী তাড়াতাড়ি বলে, ডাঁটা তো সকলেই ভালোবাসে মা, তাই ভাবলাম। তাই ভাবলে? খুব তো গিন্নি হয়েছ, তাহলে এবার থেকে তোমরাই করো সংসার। কাল থেকে আর আদিক্ষেতা করে জিজ্ঞেস করতে এসো না মা কি রান্না হবে কি কুটনো হবে। অবাক করলে, মন কোন চুলোয় থাকে তাই ভাবি। গম গম করিয়া ঘরে ঢুকিয়া যান প্রতিমা। মেজ বোন অতসীরা কোনো স্কুলে যাওয়ার অনুমতি আছে। সকাল বেলাটা সে মিনা দিদিমণির কাছাকাছি ঘোরাঘুরি করে কিছু কাজ আদায় করিবার আশায়। সুরেশবাবু শিখাইয়া দিয়াছেন, স্কুলের মাস্টারকে বাড়িতে পাওয়া কম সুবিধের কথা। ইকমিক কুকারে রান্না চাপাইয়া যে অমূল্য সময়টুকু তিনি খবরের কাগজখানা লইয়া বসেন, সেই সময় অতসী হাজির হইবে পড়ার বই আর অঙ্কের খাতা লইয়া। এদিকে যেমন স্কুলের ছাত্রী, তেমনি বাড়িওয়ালার মেয়ে। না করিতে চক্ষু লজ্জায় বাঁধে। তাই নিত্য সকালবেলা মিস মীনা দত্তর সেই অমূল্য সময়টুকু হত হয় অতসীর আক্রমণে। পড়াটা ভালো মতো বুঝিয়া লইয়া অতসী হৃষ্টচিত্তে দিদিমণির ঘর হইতে বাহির হইয়া এদিকে আসিতেই মাধবী শিথিল কণ্ঠে কহিল, অতস, তোর পড়া হলো? ডালটা পুড়ে যায় কিনা দেখবি একটু। শরীরটা কেমন করছে যেন, একবার শুয়ে নি। দিদি অতসীর দেবতা। পিঠোপিঠি বোনের মতো খুনসুরি তো নাই, বরং উপরওয়ালাদের রোজ দৃষ্টির আওতা হইতে উভয়কে আগলাইয়া বেড়ায়। দিদির মুখের পানে চাহিয়া অতসী ব্যাকুল কণ্ঠে বলিয়া ওঠে, ডাল দেখছি, কিন্তু কি হলো তোর দিদি? মাথা ঘুরছে? মাকে ডাকবো? এই খবরদার,
পাগল হয়েছিস? রোজ 1 মিনিট শুয়ে নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু 1 মিনিটের মধ্যে ঠিক হওয়ার পরিবর্তে যখন রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়া অতসী বারবার দিদি দিদি করিয়া ডাকিয়াও সাড়া পায় না, তখন মাকে না ডাকিয়া উপায় থাকে না। সে আবার কি হলো? প্রতিমা উদ্বিগ্ন মুখে কোলের ছেলেকে নামাইয়া উঠিয়া আসেন। উনি বাড়ি নেই? না তো, বাবা তো সেই 7টার সময় বেরিয়েছেন রতনচাঁদ না কার সঙ্গে দেখা করতে। এখন উপায়? তোমরা এইবার আমাকে পাগল করবে মা। মাধু, অমাধু, মাধবী, এ কি গো, মেয়ে যে সাড়া দেয় না, আমি কি করি? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন হতচ্ছাড়া মেয়ে? ডাক না তোর দিদিমণিকে। বলি একখানা পাকা আনবারও হুঁশ হয়নি এতক্ষণ। অনেক কর্তব্য শোধ করার ভঙ্গিতে মেয়ের মাথার কাছে বসিয়া কাছে পড়িয়া থাকা একখানা ভাঙা সেলেট লইয়া বাতাস করিতে থাকেন প্রতিমা। হ্যাঁ, দিদিমণি একটা মানুষ বটে, যাহাকে ভরসা বলা চলে। অতসী ছুটিয়া বাহির হইতে গিয়া ধাক্কা লাগে তাহারই সঙ্গে। মাধবীর নাম ধরিয়া বারবার ডাকাডাকিটা কানে পৌঁছাইয়াছে তার। কি হয়েছে? মাধবী, মাধবী, ফেন্ট হয়ে গেছে দেখছি। তা আপনি কাঁদছেন কেন? থামুন। প্রায় ধমক দেয় মিনা প্রতিমাকে। মেয়ে যে সাড়া দিচ্ছে না গো। অজ্ঞান হয়ে গেলে সাড়া দেওয়া যায়? আপনার সবই অদ্ভুত। ও কিরকম বাতাস হচ্ছে? অতসী, আমার ঘর থেকে পাখাটা আনো শিগগির। ঘরের কোণ হইতে কুঁজোটা আনিয়া ঠান্ডা জলের ঝাপটা চোখে মুখে দিয়া বাতাস করিতে করিতে মিনা মৃদুস্বরে বলে, ডাক্তার আনা দরকার। তোমার বাবা বাড়ি নেই না? অতসী মাথা নাড়ে। আচ্ছা, একটু সামলাক, আমি দেখছি। সামনের বাড়িতে একজনকে ডাক্তার আছেন না? হ্যাঁ, অনিরুদ্ধবাবুর দাদা। লেখক অনিরুদ্ধ মিত্রের নাম শুনেছেন তো? মিনা মাথা নাড়িয়া যা বলে শুনিয়াছে কিনা বোঝা যায় না। আসল কথা, সময় তার এত বেশি নয় যে পড়িবার মতো ভালো বই বা খ্যাতিসম্পন্ন লেখকের লেখা ছাড়া দেশি বিদেশি সকল বই নির্বিচারে পড়িয়া উঠিবার সময় পাইবে। কিন্তু প্রতিমার খটকা লাগে। মাধবী বড় হইলেও অতসীও তো শিশু নাই। সন্দিগ্ধ স্বরে বলেন, ওদের ছেলের নাম তুই জানলি কি করে? কে লেখক, কে ডাক্তার, তাই বা কে বললে তোকে? বলবে আবার কে? পাড়ায় আছি এতদিন, জানা যায় না? কিন্তু আমিও তো এতদিন আছি। কই, কারণ নারী নক্ষত্র খবর তো রাখি না? দিন রাত জানলায় দাঁড়ানো ছাড়া আর কাজ নেই তোমাদের কি না? এক মেয়ের নৈতিক চিন্তায় আর এক মেয়ের জন্য দুর্ভাবনাটা যেন সহনীয় হইয়া আসে প্রতিমার। এরকম অবস্থা হবে না মেয়েদের? মিনা ভাবে। শাসনে শাসনে স্নায়ু শিরা সব এলিয়ে আছে বেচারাদের। অতসী, পা দুটো ভালো করে ঢেকে দাও তো দিদির। একটু তাকালো মনে হলো না? হ্যাঁ, তাকাই আছে। ঠান্ডা জলের উপর একটানা পাখার হাওয়ায় বোধ করি শিথিল স্নায়ুতন্ত্রী আবার কার্যক্ষম হইয়া উঠিল মাধবীর। আচ্ছা, আর একটু বাতাস করো অতসী, আমি দেখি ও বাড়িতে ডাক্তারটিকে পাই কিনা। আবার ডাক্তার কেন? প্রতিমা অসন্তুষ্ট স্বরে বলেন, জ্ঞান তো হয়েছে, এই যে দিব্যি তাকাচ্ছে। মাধু, একটু ভালো বোধ করছো মা? মায়ের মুখে এমন অভূতপূর্ব স্নেহ সম্বোধনটা বোধ করি মাধবীর সদ্য কার্যক্রম স্নায়ুরা ঠিক বরদাস্ত করিয়া উঠিতে পারে না। হঠাৎ এক ঝলক জল আসিয়া চোখের কোণ বাহিয়া গড়াইয়া পড়ে। মিনা জানে এসব মানুষকে, প্রতিমার মতো মানুষকে জব্দ রাখা যায় শুধু ধমকে। নত হইলেই পাইয়া বসে। তাই ধমকের সুরেই বলে, আছে দরকার, দেখছেন না চোখ মুখের চেহারা? ওষুধ দিতে হবে না? তাছাড়া হঠাৎ এরকম হলো কেন সেটাও তো দেখা দরকার নয় কি? তবে যাও, উনি এসে আবার রাগ না করেন। অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দেন প্রতিমা। শাড়ির আঁচলটা গায়ে টানিয়া লইয়া চটি জোড়ার মধ্যে পা গলাইতে গলাইতে আপনার মনে হাসিয়া ফেলে মিনা। আশ্চর্য উনি, আর ততোধিক আশ্চর্য উনির আতঙ্ক। আচমকা একটা শক্ত রোগ হইলে বাড়িতে ডাক্তার ডাকিবার স্বাধীনতাটুকুও নাই, অথচ গৃহিণী নামের অপার গৌরব বহিয়া সংসারে চড়িয়া বেড়ায় ইহারা। এ কি অন্ধ আনুগত্য মাত্র, না ওপরওয়ালার চাপ? হয়তো এই জন্যই দোষ দেওয়া যায় না প্রতিমাকে, প্রতিমার মতো গৃহিণীদের। অধস্তনদের ওপর শাসনের মাত্রায় মাত্রা জ্ঞান আর আসিবে কোথা হইতে?
মাত্রাহীন শাসনের দুর্বহ বোঝায় নিজেরই যার ঘাড় ভাঙিয়া আছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।